আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সিনথিয়া রহমান এবং আমি পারভিন মিতু। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ উদ্ধার না করে, সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য 16 বছর দেশের মানুষ সংগ্রাম করেছে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়। তারেক রহমান আরো বলেন, অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। সমগ্র বাংলাদেশে ধানের শীষের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। দলের নাম ব্যবহার করে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় না আসতে পারে, সেজন্য একটি বিশেষ মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পর্যায়ে এসেছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজপথে মিছিল করে পিআর পদ্ধতি প্রতিষ্ঠা করা যাবে না। রুদ্র রফিকের আরেকটি রিপোর্ট। 9 বছর পর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। ব্যানার, ফেস্টুন আর নানা রঙের পোশাকে সম্মেলনে যোগ দেয় নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, বিএনপির বিরুদ্ধে নানা অপবাদ দেয়া হচ্ছে। আজকে বিএনপির বিরুদ্ধে একটা প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল থেকে। সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে। বিএনপি নাকি ক্ষমতা যাওয়ার জন্য সব মিথ্যা কথা বলে। আপনারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। এই দেশ যেন স্বাধীন না হয় তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, শত বাধা পেরিয়ে আজকের অবস্থানে বিএনপি। যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছে। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। রাজধানীর আইডিবি ভবনে এক সংলাপে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000 2-3 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? নতুন কোনো সংকট তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান তার। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় কেন 3 রাজনৈতিক দলের নেতাকে নেওয়া হচ্ছে, বিষয়টি পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সেখানে কোনো সমঝোতা হলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে অংশীজন হিসাবে তারা জাতিসংঘে যাচ্ছেন, পরে অন্য দলগুলো সুযোগ পেতে পারে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। এফডিসিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে
তিন রাজনৈতিক দলের নেতাকে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘে নেয়ার বিষয়ে প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেন, দেশে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান হতে হবে। কত অপপ্রচার হয়েছে জানেন, এরকম হয় যে প্রতিকূল পরিস্থিতিতে অনুকূল অবস্থার তুলনায় বিকাশ নিশ্চয়ই কম হয়, এরকম সম্ভব। এখন কিরকম হবে? জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের অংশীজন হিসেবে তিন দলের নেতারা জাতিসংঘে যাচ্ছেন। জুলাই এর যে গণ অভ্যুত্থান হলো, সেখানে তো অনেকগুলো আমাদের বেশিরভাগ পলিটিক্যাল পার্টিগুলোই ছিল, এবং যেই পলিটিক্যাল পার্টি তারা আমাদের অংশীজন। তো চিফ অ্যাডভাইজার তাদেরকে ইনভাইট করেছেন যে আসেন আমার সাথে জাতিসংঘে আয়। জাতিসংঘের এই বছর সেশনটা খুবই ইম্পর্টেন্ট। অন্য দলের নেতারা কেন সেখানে নেই এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্য দলের নেতারাও সুযোগ পেতে পারেন। তিনটি দলের বিষয় হচ্ছে যে আপনার তো রিসোর্স কনস্ট্যান্টের বিষয়টাও দেখতে হবে। সেশন কিন্তু 3 মাস ধরে চলে, এই ওনারা আসুক, তারপরে যদি এমনও হয় হয়তো পরে এই গভর্নমেন্ট ভেবে দেখবে যদি আবার নতুন কাউকে পাঠাতে হয় কিনা। রাজধানী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম আয়োজিত রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকে 150টির বেশি দেশ অংশ নেবে। তিনি আশা করেন এ উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে ফলপ্রসূ অগ্রগতি হবে। 150 উপরে দেশ থাকবেন, এরা এখানে ইন্টারেস্ট করবেন। এটা একটা খুব বড়, এটা কোনো সাইড ইভেন্ট না, এটা একটা মেইন ইভেন্টগুলোর একটা। আশা করছি এর ফলে রোহিঙ্গাদের যে এই ক্রাইসিসটার একটা সলিউশনের দিকে, একটা রেজলিউশনের দিকে যাবে। আর বাদল, RTV, ঢাকা। পোষ্যকোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। জুবেরি ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে উপাচার্য মাইনুদ্দিন সহ বেশ কয়েকজন শিক্ষককে। এদিকে কোটা পুনর্বহালের প্রতিবাদে কাফনের কাপড় পরে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, রাকসু নির্বাচন বানচাল করতেই কোটা ইস্যু সামনে আনা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শনিবার সকাল থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবন ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয় তারা। কোটা পুনর্বহালের সিদ্ধান্তের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করতে ক্যাম্পাসের জুবিলি ভবনে প্রবেশের সময় শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। আমাদেরকে গুলি মারছে আর সালাউদ্দিনের ইয়া করছে, কলার ধরে খেলায় একদম চিপা শিক্ষার্থীদেরকে গায়ে হাত দিয়েছে তারা। আমাদের বিন্দু পরিমাণ অভিযোগ নাই, শুধুমাত্র পোষ্যকোটা থাকতে পারবে না, আমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। এর আগে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অমরণ অনশনে বসে কয়েকজন শিক্ষার্থী, তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে। শিক্ষার্থীরা জানান, রাকসু নির্বাচন বানচাল করতেই কোটা ইস্যু সামনে আনা হয়েছে। যারা শিক্ষক নামের কলঙ্ক, এরা একটা মীমাংসিত ইস্যুকে নতুন করে আবার এখানে ফিরিয়ে এনে রাকসু বানচালের একটা নির্দিষ্ট ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের টিচার আমাদের মতো ম্যাচুর ছেলেদের গায়ে হাত তুলতেছে, অথচ এই প্রশাসনের ভিসি স্যার এখনো এই বিষয়ে কোনো কথাও বলেনি, এখন এখানে আসেওনি। ইভেন প্রক্টর স্যারকে যখন আমি বললাম যে স্যার আমাদের গায়ে কেন হাত তোলা হলো, তখন তিনি জবাব দিল যে দেখো এই ব্যাপারে আমি কিছু জানি না। পোষ্য কোটা সমূলে উৎপাটন করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই মুহূর্তে সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সিনথিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে এখন উত্তপ্ত যে পরিবেশ সেটি বিরাজ করছে, এবং আমি রয়েছি জুবরি ভবনে, যেখানে আসলে শিক্ষকরা এখানে কিন্তু বসবাস করে থাকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেখানে 101 নম্বর রুমটি রয়েছে, সেখানে উপাচার্য মাইনুদ্দিন, প্রক্টর মাহবুবুর রহমান সহ অন্যান্য যারা অধ্যাপক রয়েছেন তারা এই মুহূর্তে আসলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, এবং শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থী তাদেরকে আসলে অবরুদ্ধ অবস্থায় রেখেছেন। এমনকি ভেতরে খাবার
স্থানেও কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘটনার সূত্রপাত মূলত আসলে দুপুর থেকেই, কারণ দুপুরের আগ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা আমরণ অনশনে প্রশাসনিক যে একাডেমিক ভবন রয়েছে সে একাডেমিক ভবনে তারা কিন্তু আমরণ যে অনশন সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন এবং তাদের অভিযোগ যে উপাচার্য এবং উপাচার্য যারা রয়েছেন তাদের আসলে খোঁজ খবর রাখছিলেন না। পরে বাধ্য হয়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে তারা কিন্তু একটি বিক্ষোভ প্রদর্শন করছেন। এরপরে বিকেলের দিকে যখন উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন তিনি অফিস শেষ করে বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন, তখনই শিক্ষার্থীদের এক অংশ তার গাড়ি রোধ করার চেষ্টা করেন। এরপর তার বাড়িতে তিনি প্রবেশ করার চেষ্টা করলে সেখানে তারা তালা দেন। এরপরে তিনি আশ্রয়ের জন্য যুবরী ভবনে আসতে চাইলে শিক্ষার্থীরা সেখানে তাকে অবরুদ্ধ করেন এবং অন্য তাদের শিক্ষকদের যারা সহকর্মী রয়েছেন, অন্যান্য অধ্যাপক শিক্ষকরা যারা রয়েছেন তারা তাকে উদ্ধারের চেষ্টা চালাতে গেলে তারাও সেখানে অবরুদ্ধ অবস্থায় থাকেন। এখন পর্যন্ত যদি কথা বলি, গত 3 ঘন্টা যাবৎ কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্তর দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরপরই শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিক্ষোভে ফেটে পড়ছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে সেই যে 101 নম্বর রুমে উপাচার্যকে অবরুদ্ধ করা রয়েছে সেই উপাচার্যর রুমে কিন্তু প্রবেশের চেষ্টা চালিয়েছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষক যারা রয়েছেন তারা বারবারই কিন্তু তাদেরকে রুখবার চেষ্টা করছেন। এর আগে আমরা দেখেছিলাম 4টার দিকে কিন্তু শিক্ষার্থী এবং কর্মকর্তাদের মধ্যে একটি হাতাহাতি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এখন আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে দাবিটি কি জানাচ্ছে। তারা বলছেন যে যেই পোষ্য কোটা রয়েছে সেটি বাতিল করতে হবে। পাশাপাশি তারা বলছেন যে 3 জন শিক্ষার্থীর উপরে শিক্ষক কর্মকর্তারা হামলা চালিয়েছেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং উপাচার্য যিনি রয়েছেন মাইনুদ্দিন তাকে পদত্যাগ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত এই যে ঘোষণাটি না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই চলমান আন্দোলন সেটি তারা করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি আরেকটি বিষয়, গত 28 ঘন্টা ধরে প্রশাসনিক একাডেমিক ভবনের সামনে অপর শিক্ষার্থীদের একটি অংশ তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা সেখানে কিন্তু আমরণ অনশন করছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত 5 জন কিন্তু হাসপাতালে তাদেরকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এবং এরই মধ্যে কিন্তু তাদের যে অবস্থা সেটি শিক্ষার্থীরা বলছেন যে অবনতির দিকে যাচ্ছে। এক কথায় যদি কথা বলি তো বিশ্ববিদ্যালয় পরিবেশ যত সময় গড়াচ্ছে ততটা আসলে উত্তপ্তের দিকে যাচ্ছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে বুঝতে পারছেন শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপর আসলে বিক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা সুষ্ঠু সুরাহা চাচ্ছেন এবং যে পোষ্য কোটা যদি বাতিল না করা হয় তাহলে বলছেন জুলাই আগস্টে যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সাথে আসলে রক্তের সাথে বেইমানি করা হবে এবং তারা বলছেন যদি এই দাবিটি বাস্তবায়ন না করা হয় তাহলে তারা উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আসলে যাবে। তো সিনথিয়া, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। দুপুরে চাক্ষুষ ভবনের সামনে রেভুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি নামে নতুন প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। এতে সহ সভাপতি কেফায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী শাহরিয়ার উল্লাহ সহ সাধারণ সম্পাদক জুনায়েদ শিবলি মনোনীত হয়েছেন। এ নিয়ে প্যানেল সংখ্যা দাঁড়ালো 11তে। তফসিল অনুযায়ী আগামীকাল 21 সেপ্টেম্বর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। সহসভাপতি পদে প্রতিনিধিত্ব করবেন কেফায়েতুল্লাহ, আইয়ার 20-21 সেশন। আমরা সর্বোপরি আশা করি যে শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষার্থী বান্ধব হবে। চাকসু নির্বাচনটাকে দলের প্রভাব মুক্ত করতে পারি তাহলে শিক্ষার্থীদের আসলে অধিকার পূরণের জন্য আসলে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, আমরা একটা প্ল্যাটফর্ম পাবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সুপারিশের পরও চাকরি ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 জন পুলিশ কর্মকর্তার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদনটি আটকে আছে বলে জানান ভুক্তভোগীরা। এতে দুশ্চিন্তায় আছেন তারা, তাই দ্রুতই চাকরিতে যোগদান নিয়ে সরকারের সহযোগিতা চান ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা। নাজমুল হুদার রিপোর্ট।
দলীয় বিবেচনা ও ঘুষ লেনদেনে নিয়োগের অজুহাতে 2007 সালে 757 জন পুলিশ কর্মকর্তার নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও বেনজির আহমেদের একটি সাদা কাগজের স্বাক্ষরে এ সিদ্ধান্ত হয়। সে সময় শারীরিক যাচাই বাছাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে যোগদান করতে পারেননি তারা। প্রায় 17 বছর পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেছে তাদের 330 জন। আবেদন যাচাই বাছাই করে গত মে মাসে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে বিবেচনার জন্য পাঠানো হয়। সুপারিশের পরও এখন পর্যন্ত ফাইলটি আটকে থাকায় চাকরি ফিরে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, অর্থ এবং আইন মন্ত্রণালয়ের শেষ সুপারিশটি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়, সে থেকে আজ পর্যন্ত আমরা কি কারণে, কেন, কোন অপরাধের কারণে সেই সামারিটি আটকে আছে। এই ফ্যাসিস্ট বিদায়ের পরে 14 মাস এটার পিছনে ঘুরতে ঘুরতে এখন নিঃস্ব বউ বাচ্চা নিয়ে আমি অনেক অসহায় জীবনযাপন করতেছি। এখন আমরা যে মেয়েরা 40 জন ছিলাম, এটা দলীয় আর দুর্নীতির জন্য বাদ দিছে, আমরা তো কোনো দল করি নাই। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যেন মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরি পুনর্বহালের সিদ্ধান্ত নেয় দাবি ভুক্তভোগীদের। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আমাদের নিয়োগ বাস্তবায়ন করে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। বয়স এখানে বড় কোনো ফ্যাক্টর না, আমাদের যে স্ট্রেংথ আছে সেই সম্পূর্ণ স্ট্রেংথ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এসব অভিযোগ তুলে চাকরি থেকে বের করে দেওয়া খারাপ দৃষ্টান্ত বলে মনে করেন সাবেক আইজিপি নুরুল হুদা। তবে সাধারণত চাকরি তাদের নেয়ার পরে বেশ কিছুদিন পরে এই সমস্ত অভিযোগ ওঠা এবং এই সমস্ত চাকরি থেকে বের করে দেওয়া, এগুলো খুব খারাপ দৃষ্টান্ত। নিয়োগকালীন আমরা সমস্ত শর্তাদি, সমস্ত যোগ্যতা যথাযথভাবে পরীক্ষা করে দেখি, সেইটার বন্দোবস্ত করতে হবে। এর আগে 1991 সালে বাতিলকৃত সাব ইন্সপেক্টরদের 1997 সালে বিশেষ প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। এবার এশিয়া কাপের খবর। আজ থেকে শুরু এশিয়া কাপের সুপার 4। প্রথম দিনে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ডে আসার পর টাইগারদের নজর এখন ফাইনালে। লঙ্কানরা চিরচেনা প্রতিপক্ষ হওয়ায় ম্যাচে ভালো লড়াই হবে বলে জানান পেস বোলিং কোচ শন টেইট। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। মাত্র একদিন আগেই পরম বন্ধু বনে যাওয়া শ্রীলঙ্কা এখন বাংলাদেশেরই প্রতিপক্ষ। সুপার 4-এর প্রথম ম্যাচটাই এখন বাঘে সিংহের লড়াই। এশিয়া কাপের আগে লঙ্কানদের সিরিজ হারালেও টুর্নামেন্টের গ্রুপ পর্বে চারিত আসালাঙ্কার দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। 6 উইকেটের বড় জয় পায় দলটি। ম্যাচের আগে সেটা স্বীকারও করলেন শন টেইট, তবে এই ম্যাচ নিয়ে আশাবাদী তিনি। আমরা একে অপরকে বেশ ভালোভাবে চিনি। প্রথমত আমরা সুপার 4-এ এসেছি, এটা ভালো ব্যাপার। আমরা এখান থেকে সামনের দিকে যেতে চাই। আশা করি ম্যাচটিতে ভালো একটা লড়াই হবে। চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো দুবাইতে খেলতে যাচ্ছে লিটন তামিমরা, যেখানে স্পিনাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা। তাতে টাইগারদের একাদশে দেখা যেতে পারে অতিরিক্ত এক স্পিনার। এদিকে টুর্নামেন্ট জুড়ে ছন্দেই আছে লঙ্কানরা। 3 ম্যাচের 3টিতেই জয়। এই ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য দলটির। যদিও ব্যাটিং কোচ থিলানা কান্দাবি এগিয়ে রাখছেন না কোনো দলকেই। আমরা বাংলাদেশের সাথে প্রায়ই খেলি, মানে গত 3-4 মাসের মধ্যে আমরা প্রায় 4-5টা ম্যাচ খেলেছি। তাই আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমি নিশ্চিত আমাদের ছেলেরা একটা ভালো লড়াই দেবে। এদিকে শ্রীলঙ্কান শিবিরে বড় ধাক্কা খেয়েছেন দুনিত ওয়ালালাগে। আফগানিস্তান ম্যাচ চলাকালীন হারিয়েছেন নিজ বাবাকে। এরপর দেশে ফিরে গেলেও আজই দলের সাথে যোগ দেবেন তিনি। থাকতে পারেন ম্যাচের একাদশেও। রাফি আমিন, RTV। রাজধানীর আদাবরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর রিপন সর্দার হত্যার ঘটনায় প্রধান আসামি বেলসা মনির সহ 5 জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি সামুরাই, একটি চাইনিজ চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ রাকিব খান। এছাড়া নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে মতিঝিল ও খিলগাঁও এলাকায় 5 জনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি মিডিয়া সেন্টারের মুখপাত্র।
আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত বেলচা মনির, রকিব হাওলাদার ওরফে ছোট রকিব, গোলাম রাব্বানী সাহস, মনির হোসেন ওরফে গুজা মনির এবং আকাশ খাঁকে আমরা গ্রেপ্তার করি। কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় মিলের 3 নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার আরিয়াল গ্রামের মোহাম্মদ শান্তু ইসলাম, সদর থানার মুরমা গ্রামের আলামিন ওরফে লিপু এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মোহাম্মদ সজীব হাওলাদার। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী। বেলা 11টায় র্যাবের কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে চোর সন্দেহে পেটানো হয়। এক পর্যায়ে আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়িয়ে ভিকটিমকে নির্যাতন করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। শিক্ষায় বিনিয়োগ মানে শুধু শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠনে বিনিয়োগ করা, এমন মন্তব্য করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই বিষয়ে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় উচ্চশিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে 312টি বৃত্তি দেওয়া হয়। দক্ষ মানব শক্তি গড়ে তুলতে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীর সিডাপ মিলনায়তনে তামাকমুক্ত প্রজন্ম আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আহ্বান জানান। তিনি বলেন, অর্থনীতিকে বেগবান করতে হলে শ্রম শক্তির প্রয়োজন, কিন্তু তামাক গ্রহণের ফলে সেটি হুমকির মুখে পড়ছে। তামাক নিয়ন্ত্রণে নজর না দিলে তরুণ সমাজ গড়ে ওঠার পথ বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন হোসেন জিল্লুর। বলেন, এটি বহুমাত্রিক সমস্যা সৃষ্টি করবে। এ সময় অর্থ উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট মহলকে তামাক নিয়ন্ত্রণে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান জিল্লুর রহমান। করতে হয় আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা যদি বলতে হয়, আমাদের যদি একটা আগামীতে আমরা বলছি মধ্যম আয়ের একটা অর্থনীতি হব, সেই অর্থনীতির তো শ্রমশক্তি লাগবে। সমৃদ্ধ অর্থনীতি গড়ার যে প্রয়োজনে মানব সম্পদগুলো লাগবে, সেই মানব সম্পদের স্বার্থেই আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে 2টি এনজিওগ্রাম মেশিনের একটি নষ্ট। 4 বছরের বেশি সময় পার হলেও এটিকে মেরামত করা হয়নি, কেনা হয়নি নতুন কোনো মেশিনও। ফলে একটিতে কাজ করায় রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ প্রতি মাসে হাসপাতালটিতে শত শত রোগীর হার্টে পেসমেকার ও রিং বসানোর প্রয়োজন হয়, কিন্তু তা সম্ভব হয় না। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো রিপোর্টে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গেল 4 বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অকেজো অবস্থায় পড়ে রয়েছে 6 কোটি টাকা মূল্যের হৃদরোগ নির্ণয়ের এনজিওগ্রাম মেশিনটি। দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী হয়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সংযুক্ত অন্যান্য যন্ত্রাংশ। ফলে রক্তনালী পরীক্ষা, রিং পরানো, ব্লক নির্ণয় কিংবা পেসমেকার প্রতিস্থাপনের মতো কাজে নেমে এসেছে স্থবিরতা। সরকারি হাসপাতালে এনজিওগ্রাম করাতে খরচ 2000 টাকা থেকে 5000 টাকা। এদিকে বেসরকারি ল্যাবে খরচ দাঁড়ায় 20,000 টাকা থেকে 22,000 টাকায়। ফলে গড়ে 250 জনেরও বেশি রোগী সেবা নিতে আসেন এই হাসপাতালের হৃদরোগ বিভাগে। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পরীক্ষার সুযোগ পাচ্ছেন না অনেকেই। পেসমেকারটা আসলে অন্যান্য কোনো প্রাইভেট হসপিটালে করলে আমাকে যেটা আসলে চার্জ করেছিল যে 1 লক্ষ টাকা তাদেরকে আসলে দিতে হবে, বাট সেই জিনিসটা আমি এখানে শুধুমাত্র 2000 টাকা গভর্নমেন্ট ফিটা দিয়ে আমি আমার আব্বুর অপারেশনটা আসলে সাকসেসফুল করাতে পেরেছি। মেশিন দুটার মধ্যে একটা নষ্ট। একটা রুগী ঢুকছে, আমার মামা, উনি প্রায় 2 ঘন্টা ধরে আছে। অনেক রুগী এখানে ওয়েটিংয়ে বসে আছে, সকাল 8টা থেকে বসে আছে, এখন বাজে দিনের 1টা। রিং লাগাইতে বললো 1,00,000 টাকার মধ্যে হবে। এখানে 70,000 টাকা বাইরে থেকে আমেরিকার একটা ভালো রিং আছে, ওটা লাগাই দিয়ে বলছে আর কি। আগামী বুধবার আমার অপারেশন। বাইরে লাগতে 2 লাখ টাকার উপরে, 3 লাখ টাকাও চাইছে অনেকে। এদিকে হাসপাতালে বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে রোগীদের ভোগান্তির কথা জানান কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আর একটা মেশিন আছে, একটা মেশিনের মধ্যে আমরা প্রতিনিয়ত অন অ্যান অ্যাভারেজে আমাদের 20 থেকে 25টা কেস আমাদের সকাল থেকে
যতক্ষণ পর্যন্ত কেস থাকে আমরা চেষ্টা করি রোগীদেরকে সেবা প্রদান করার জন্য। যদি আমাদের খুব দ্রুত আরেকটা ক্যাথল্যাব মেশিন যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের রোগীদের অনেক উপকার হবে। দ্রুতই আরেকটি এনজিওগ্রাম মেশিন আনার ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রোগী সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বাংলাদেশে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে $12 বিলিয়ন বাজারের 50% স্থানীয় শিল্পের উৎপাদিত পণ্য ব্যবহার হলে দেশের অর্থনীতি অনেক এগিয়ে যাবে। তবে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিত, আধুনিক টেকনোলজি এবং নীতি সহায়তার তাগিদ দেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশে ছোট ও মাঝারি শিল্প যন্ত্রপাতি উৎপাদন বাড়ছে, তাই আমদানি বাবদ যে খরচ তাও কমে আসছে। তাই তো রাজধানীতে বাংলাদেশ চেম্বারের এই আয়োজনে মেড ইন বাংলাদেশের পণ্য মেলা, যেখানে কৃষি সরঞ্জাম, অটোমোবাইল ও ভোগ্যপণ্য উৎপাদনে ব্যবহার করা যন্ত্রের সমাহার ছিল বেশি। অটোমোবাইল সেকশনের মোবিল ফিল্টার, ফুয়েল ফিল্টার এবং এয়ার ফিল্টার আমরা প্রোডাক্ট করি। এছাড়াও জেনারেটরের কিছু ফিল্টার আমরা তৈরি করি। র মেটালস যে আমরা আনছি, এটার জন্য আমরা কিছু ট্যাক্স কমানোর জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। $12 বিলিয়ন মার্কেট এবং সার্ভিস এই সেক্টরে, অথচ 50% কিন্তু আমরা এর ব্যবহার করতে পারি। ফর সাস্টেনেবল অফ আওয়ার ইকোনমি we have no other alternative this automobile industry which are already existing in the country. আপনি যদি মেকানাইজেশনে যেতে হয়, এগ্রিকালচারের পাওয়ারের ইন্টেন্সিটি বাড়াতে হবে, এনার্জি অ্যাক্সেস বাড়াতে হবে, সেটা এই মুহূর্তে অবস্থা খুব একটা ভালো না। এসএমই উদ্যোক্তাদের নীতি সহায়তা বাড়লে সামগ্রিক শিল্প আরও বিকশিত হবে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের দেখতে হবে আমরা টেকনোলজি কিভাবে আপগ্রেড করতে পারি, আমরা কিভাবে আমাদের এই যে একটা অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই জায়গাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। কস্ট অফ ডুইং বিজনেস সেটা যাতে একটা কন্ট্রোলের মধ্যে থাকে, একটা সহনীয় পর্যায়ে থাকে। লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে এগিয়ে নিতে সরকার সম্ভব সবকিছু করবে বলে ঘোষণা দেন শিল্প উপদেষ্টা। উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করে বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, যেটা সরকারের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সম্মিলিতভাবে কাজ করলে মেড ইন বাংলাদেশ কেবল একটি স্লোগানে আবদ্ধ না থেকে শিল্পায়ন, আত্মনির্ভরতা এবং প্রতিযোগিতার প্রতীক হিসেবে বিশ্ববাজারে জায়গা করে নেবে। শিল্প সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। অটোমোবাইল এবং অ্যাগ্রো ফিশারিজ সেক্টরের বিকাশ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশের শিল্প হাই পারফর্মার ম্যানেজার্স কনফারেন্স করেছে দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কক্সবাজার একটি হোটেলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিনের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ আহমেদ। এই সময় তিনি বলেন, ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধ করায় বিমা খাতে প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। বিমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি BIA বিমা অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা দেন। অনুষ্ঠানে গ্রাহকের বিমা দাবির চেক হস্তান্তর ও সফল বিমা কর্মীদের পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশে 35টা লাইফ ইন্স্যুরেন্স, 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমাদেরকে একসে দিয়া বড় হব আর অন্যরা ভালো করবে না সেটা না। আমি মনে করি বাংলাদেশে 36টা লাইফ ইন্স্যুরেন্স করি, সবাই যদি ভালো করে, আমরা বিশ্বের এদের ভারতে 4% জিডিপিতে অবদান, বাংলাদেশে 0.5 করে নিয়েছে। আমরা মনে করি প্রত্যেকটা কোম্পানি এগিয়ে আসুক, প্রত্যেকটা কোম্পানি ভালো করুক, তাহলে দেশ এগিয়ে যাবে। এই দেশের মাটি ও মানুষের সাথে বিমা কর্মীরা কাজ করবে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।